তাদের ব্যাপার। বাট এই যে একবার পুলিশের কাছ থেকে চলে যাওয়া সিবিআই এর কাছে, আবার সিবিআই পুলিশের কাছে চলে এলো, তারপর আবার এনাদের সুবিধা মতো আর একটা এফআইআর হচ্ছে, আবার পুলিশ করছে, এটা পরিষ্কার একটা রাজনৈতিক ন্যারেটিভ তারা যেটা তৈরি করেছিলেন রাজনৈতিক টার্গেট করে। তাই নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্যদিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। আমি নির্মল ঘোষকে কোনো সাপোর্ট করব না। যদি প্রথমেই সিবিআই আসার পর সিবিআই অ্যারেস্ট করে নিত, তথ্য প্রমাণ থাকতো, তাহলে একরকম হতো। সিবিআই এতদিনে অ্যারেস্ট করেনি, এখন বিজেপির রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবার বাকিটা নির্মল ঘোষ বা তার আইনজীবীরা বলবেন, কিছু আমি এর মধ্যে বলবো না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই শ্মশানের বিষয়টা নিয়ে এটা তদন্ত হবে এবং রাজ্য পুলিশই করবে, এটা সিবিআই একটা মামলা। তারপরেই এই এফআইআর হয়ে গেল, তাকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আমার একটা দেহ তদন্ত শেষকৃত্য নিয়ে তদন্ত হবে ইত্যাদি, তো সেই অনুযায়ী তার পুলিশ ব্যবস্থা করেছে। আমাদের তো সেইটা কৌতূহল, তাহলে সিবিআই 2 বছর ধরে করলো কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ তো তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছিল। সিবিআই আসার পর সিবিআই করলো কি? সিবিআই এর তদন্ত কি দাহ অংশ বাদ ছিল? 3টে কোর্ট কিন্তু মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানেও তো ওনারা একই কথা বলেছে। সিবিআই তো গোটাটা তদন্ত করেছে। তো সিবিআই তদন্ত করার পর ধরার হলে নির্মল ঘোষকে ধরতো, তো সিবিআই কেন ধরেনি সেটা সিবিআই বলতে পারবে। আবার সিবিআই ধরেনি, অথচ বিজেপির ন্যারেটিভ ছিল ধরতে হবে, সেই জন্য সিবিআই এর কাছ থেকে আলাদা করে মামলা তৈরি করে অ্যারেস্ট করানো হচ্ছে। সে বিষয়গুলো প্রশ্ন ওঠার অবকাশ থাকছে। আমি বলছি কোনো অবস্থায় নির্মল ঘোষকে আমি কোথাও সাপোর্ট করছি না। তাকে বা তার আইনজীবীদের তাদের মামলা সামলাতে হবে। তিনি কখনো কি বলছেন, কখনো আবার ভালো বালিশ শিবিরে গিয়ে বসে থাকছেন, সব নানা রকম সব ব্যাপার ঘটছে। কিন্তু এই দাহতে যদি তার কোনো ভূমিকা থাকে তাহলে পুলিশ সেখানে ধরবে। আবার যদি ভূমিকা থাকে, তাকে যদি এখন পুলিশ ধরে, তাহলে আবার প্রশ্ন আসবে সিবিআই কেন ধরেনি। আবার সিবিআই কেন ধরেনি তার উত্তর খুঁজতে গিয়ে যদি দেখা যায় যে তিনটে কোর্টকে, মহামান্য আদালতকে সব বলার পরেও ধরার প্রয়োজন মনে করেনি, তাহলে সেখানে বিজেপির তৈরি করা ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য ধরছে কিনা পুলিশকে ব্যবহার করে, সেই প্রশ্ন আসবে। রহস্য মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু এনআরএস হাসপাতালে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর খবর এসছে। তবে এটা পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করছেন। আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। আমরা মৃত্যু নিয়ে কোনো রকম কোনো রাজনীতি করতে চাই না, যেটা অভয়ার যে সামাজিক বিকৃত এক পশ্চাৎকে মানে তার জন্য একটা কলঙ্কজনক ঘটনা ঘটে গেছিল, সেটা নিয়ে কয়েকজন রাজনীতি করে গেলেন। আমরা সেই রাজনীতি করতে চাই না, কিন্তু আমরা এটাও বলবো যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সকাল থেকে নানা গল্প বেরিয়ে যায়। আর এনআরএস এর নার্সের যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে সেই বিপ্লবীরা এখনো পর্যন্ত নীরব হয়ে ঘুমোচ্ছেন। দেখার, তবে আমরা কোনো তাড়াহুড়ো করছি না। পুলিশ প্রশাসন কি বলেন, তার বাড়ির লোক কি বলেন, সেগুলো থেকে আমরা অভয়াকাণ্ডে যে রাজনীতিটা বাকিরা করেছেন, একের পর এক মিথ্যাচার হয়েছে, 150 গ্রাম থেকে শুরু করে ওই রক্তমাখা গ্লাভস, ফলে আমরা ওসব করতে চাই না। আমরা নিরপেক্ষ যথাযথ তদন্ত চাই। নির্বাচনের আগে ঘোষণা করা হয়েছিল দক্ষিণ ভান্ডারে যারা পাচ্ছেন তারা রাজ্য সরকার ঘোষণা করবেন যে 10 লাখ টাকা ইনকাম তারা। আমরা বারবার বলে এসেছি, লক্ষ্মীর ভান্ডার
আমাদের মতো আর্থসামাজিক পরিস্থিতিতে সবার পাওয়াটা সবাই পেয়েছেন। এখন তাই নিয়ে নানা রকম কথা যারা বলছিলেন তারাই হঠাৎ এসে বললেন আমরা অন্নপূর্ণা ভান্ডার মুখ করব তমুক করব। তো তারা তো ভোটের আগে বলে দিতে পারতেন যে আমরা অন্নপূর্ণা ভান্ডার আমার এই শর্ত। তো মানুষ যদি সেগুলো জানার পর তাদের ভোট দিত তাহলে কিছু বলার ছিল না। কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পাবেন তাদেরই সব ৩,০০০ টাকা হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার, সেই বলে ভোট নেওয়ার পর এখন যদি কন্ডিশন করে অর্ধেক লোককে বাদ দেয় তাহলে তো সেটা মানুষের সঙ্গে ভোট প্রতারণা। একই জিনিস ঘটেছে স্বাস্থ্যসাথীর সঙ্গে। স্বাস্থ্যসাথী ৫ লক্ষ টাকা করে সবাই যে বিমাটা পেতেন, বলা হলো এটা আয়ুষ্মান ভারত। আমরা তখন থেকে বলেছি আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়। আজকে দেখা যাচ্ছে আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়। এই বিধানসভায় লিখিতভাবে রয়েছে। প্রথমে বলা হয়েছিল যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। আর হয় নাকি কখনো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে ৫ লাখ টাকা? তারপরে সেখান থেকে সরে আবার একটা নথি পেশ হলো বিধানসভায়, সেখানে বলা হলো রাজ্য সরকার আলাদা একটা ৫ লাখ টাকা পর্যন্ত বীমা করে দেবে। আরে ভাই, সেটাই তো স্বাস্থ্যসাথী ছিল, তাহলে নতুন করার দরকার কি? অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার বলুন বা আয়ুষ্মান ভারত, প্রথমে ভোটের আগে মানুষকে সবাই পাবে বলে ভোটটা নেওয়ার পর, ভোটের পর এখন যদি কন্ডিশন অ্যাপ্লিকেবল হয় তাহলে সেটা মানুষের সঙ্গে প্রতারণা। নেতাজিকে যেভাবে অসম্মান করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, ক্ষমার অযোগ্য। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা দরকার এবং বিজেপি দলগতভাবে, কোনো ব্যক্তি নয়, দলগতভাবে তাকে নিন্দা করলো কিনা, কড়া ব্যবস্থা নিল কিনা, বহিষ্কার করলো কিনা, সাসপেন্ড করলো কিনা, এর তো কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। তাদের এমপি, তো তারা সেই এমপি যখন এই ধরনের কাণ্ডখানা করে বসে আছেন, নিশ্চয়ই তারা হয়তো জানতেন না যে আগে তাহলে মানে কোনো দলই এই ধরনের লোককে তো কেউ সাপোর্ট করবে না, কিন্তু এখন যখন করেছে তো তার তো দলের তরফে একটা কড়া ব্যবস্থা বা কড়া নিন্দা হওয়া উচিত। এবার তার কিছু সাগরে নেতাজিকে নিয়ে মিম করছে, নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, এদের প্রত্যেকের এগেনস্টে ব্যবস্থা হওয়া উচিত। সুভাষচন্দ্র বসুকে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে অবিলম্বে একেবারে ফৌজদারি পদক্ষেপ হওয়া উচিত। আমি বলতে পারবো না ভদ্রলোক কেন এটা বলতে গেলেন, পাগল না মাথা খাও। নেতাজি আজাদ হিন্দ ফৌজ, স্বাধীনতা সংগ্রাম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, দল মত নির্বিশেষে সবাই তাকে সম্মান করে। আর ওই ভদ্রলোকও তো ওই এলাকার একটা প্রভাবশালী, সম্মানজনক, সব দলই সম্মান তাকে করেছে। কিন্তু হঠাৎ অন্য ইস্যুতে কোনো মত পার্থক্য হতে পারে, এলাকার উন্নয়নের ইস্যুতে মত পার্থক্য হতে পারে, রাজনীতির ইস্যুতে মত পার্থক্য হতে পারে, হঠাৎ তিনি কাদের হাতে তামাক খেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করতে নামলেন। আমার ধারণা এটা তো মানে যে কোনো দল, সব দল, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিয়েছেন, বিজেপির নেতারাও অনেকেই নিন্দা করেছেন, সিপিএম নিন্দা করেছে, যদিও তারা আগে একসময় নেতাজিকে তৈজোর কুকুর বলেছিল, যাই হোক এখন নিন্দা করেছে, কংগ্রেস নিন্দা করেছে। তো উনি হঠাৎ এই ধরনের এই আক্রমণ, তো এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? কি করে বলতে পারেন নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে এই ধরনের অবমাননাকর, ইতিহাসকে বিকৃত করা কথা একজন মানুষ বলতে পারেন কি করে? ফলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত এবং আমরা আশা করব তার রাজনৈতিক দল তারাও যথাযথ একটা ব্যবস্থা তার বিরুদ্ধে নেবে।